যুদ্ধবাজ নেতা, দখলদার নেতা বেনিয়ামিন নেতানিয়াহু গত মার্চ মাসে বলেছিলেন যে আমরা মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিচ্ছি। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে যে হামলা পরিচালনা করে, তো সেই হামলার কিছুদিনের মাথায় তিনি এই দম্ভোক্তিটি করেছিলেন। কিন্তু সেই লক্ষ্য পূরণ হওয়ার আগেই হচ্ছে মানে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ার নড়ে যাচ্ছে এমনটা আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তো এই যে গত ২৮ ফেব্রুয়ারি হামলা হয়, ইরানও পাল্টা হামলা চালায় এবং ইরান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননেও একই সাথে সামরিক অভিযান শুরু করে, হিজবুল্লাহ বিরোধী অভিযান, এবং সেখানে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটে এবং এই নিহত তালিকায় বাংলাদেশিও রয়েছেন, রয়েছে ভারতীয়রাও। তো সে সময় মধ্যপ্রাচ্যের যে পাল্টে দেওয়ার যে দমভক্তি, তো সেটি দিন যত গড়িয়েছে ততই ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। দুর্নীতির অভিযোগ আপনারা যে বেশ কিছুদিন আগে হয়তো একটু স্মরণ করলে বুঝতে পারবেন যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন যে নেতানিয়াহুর প্রতি যে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলা তিনি যেন সেটাকে মার্সি করেন বা ক্ষমা করে দেন, মানে প্রেসিডেন্সিয়াল ক্ষমার আওতায় তিনি নেন। এই অনুরোধ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা চলমান রয়েছে, তো সেটি কিন্তু বেশ শক্তপোক্ত মামলা, সেটি উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। কারণ স্বয়ং রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা যে খারিজ করা যাচ্ছে না বা খালাস নেওয়া যাচ্ছে না, তাহলে বুঝতেই হবে যে সেই মামলার আসলে ভিত্তিটা কত বড় শক্ত। তো এই যে দুর্নীতির অভিযোগ, আভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক এবং ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হাত থেকে নিজ নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতা, তো এই সব নিয়ে তিনি আগে থেকেই তীব্র সমালোচনার মুখে ছিলেন এবং এই কারণে মানে তার ইসরায়েলের মধ্যেই তার ব্যাপকভাবে প্রতিরোধ বা বিরোধিতা কিন্তু চলমান ছিল। আপনারা হয়তো স্মরণ করলে মানে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলেই বেশ তেল আবিব সহ ইসরায়েলে বেশ বড় বড় বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভগুলো এই চলমান যুদ্ধের মধ্যে, গাজা অভিযানের মধ্যে ছিল। যেমন ইয়েদের হচ্ছে যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনতে ব্যর্থতা এবং যুদ্ধ প্রলম্বিত করার কারণে গণহত্যা সারা বিশ্ব জুড়েই নিন্দা। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু খোদ ইসরায়েলের মধ্যেই তার বিরোধিতা ছিল। তো এখন ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা, ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সামলানোর বিষয়েও তাকে প্রবলভাবে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অর্থাৎ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তাকে উন্মাদ বলে কিছুদিন আগে অভিহিত করেছেন এবং সবশেষ ইরানের সঙ্গে যে সমঝোতা প্রায় সম্পন্ন হচ্ছে ঠিক সেই মুহূর্তে লেবাননে তার হামলা চালানো এবং মানে এমনকি সমঝোতা স্মারক সইয়ের পরেও লেবাননে হামলা চালিয়ে প্রায় ৫০ জনকে মেরে ফেলা সহ যে অভিযান, সেই অভিযান চালিয়ে যাওয়া, এ কারণে কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তাকে হুমকি দিয়েছেন। জেডি ভান্স বেশ কড়া ভাষায় কথা বলেছেন এবং ইসরায়েলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই বর্তমান বিশ্বে হাতে গোনা দু একজন, মানে ডোনাল্ড ট্রাম্পের বাইরে আর এক দুজন বাদে বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে আর কোনো রাষ্ট্রনায়ক বা দেশের মানে সরকার প্রধান তার পক্ষে নেই। তো এটি যে স্মরণ করিয়ে দিয়েছেন জেডি ভান্স এবং আরেকটি কথা বলেছেন যে ইসরায়েলের যে সামরিক সহায়তা তার ২/৩ আসে যুক্তরাষ্ট্র থেকে এবং যুক্তরাষ্ট্রের মানুষের করের টাকায় এই সামরিক সহায়তা, এটি তিনি নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং যে এটি মানে তার এটা ভুলে যাওয়া উচিত নয় এবং এটা যদি সরিয়ে নেওয়া হয়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কথা বলেছেন যে ইসরায়েল ছারখার হয়ে যাবে যদি ইসরায়েলের পাশে না থাকে, যুক্তরাষ্ট্র না থাকে। তো ফলে এই যে তার সবচেয়ে প্রধান এবং বলতে গেলে একমাত্র মিত্র
যে যুক্তরাষ্ট্র। তো এই যুক্তরাষ্ট্রকে মানে উপেক্ষা করে যে হামলা চালিয়ে যাওয়া বা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা, তো এটি কিন্তু মানে যুক্তরাষ্ট্রের সাথেও তার সম্পর্কের চূড়ান্ত অবনতি। এটা নজিরবিহীন বললেও কম বলা হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে সরকারি ক্ষমতায় আসুক একটা হরিহর আত্মা হিসেবে মানে ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে, আশ্রয় প্রশ্রয় সহযোগিতা দিয়ে আসছে। এটা ডেমোক্রেটরা আসুক বা রিপাবলিকানরা আসুক। এখন কিন্তু মানে রিপাবলিকানদের সাথে বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা সত্ত্বেও রিপাবলিকান ডেমোক্রেট উভয় শিবিরেই ইসরায়েলের প্রতি বিরক্ত মনোভাব বা বিরূপ মনোভাব বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে, এমন খবর দেখছি। তো ঠিক এই মুহূর্তে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু যে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তা এইটা মানে তিনি গত সপ্তাহে এটি নিশ্চিত করেছেন যে তিনি লড়তে যাচ্ছেন পরবর্তী মানে নির্বাচনে। তো এই জনমত জরিপ কিন্তু তার পক্ষে কথা বলছে না। এবারের নির্বাচনের ডানপন্থী জোট পরাজয়ের পথে রয়েছে এমন জনমত জরিপ কিন্তু সামনে এসেছে। তবে ৯০-এর দশকে বলা হচ্ছে ৯০-এর দশক থেকে ইসরায়েলের পার্লামেন্টারি ব্যবস্থায় নেতানিয়াহুর গভীর প্রভাব কিন্তু লক্ষণীয়। তো তাই তাকে বাদ দিয়ে রাজনৈতিক ইকুয়েশন, নতুন সরকার গঠন এটি আসলে অত্যন্ত কঠিন হবে। কিন্তু মানে তার অবস্থা আসলেই টলমল। দেখেন মানে তার এই সমালোচনার কারণ কি? সমালোচনার প্রধান কারণ হচ্ছে গাজা ফ্রন্ট এবং লেবানন ফ্রন্ট। মানে ২ ফ্রন্টেই ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হত্যা, খুন চালিয়ে যাওয়া সামরিক, বেসামরিক মানে তার যে প্রধানতম মানে প্রতিরোধ শক্তি যেমন হামাস বা হিজবুল্লাহ তাদের শীর্ষ নেতাদের একদম মেরে সাফ করে দেওয়া সত্ত্বেও মানে সুস্পষ্ট বিজয় বলতে যা বোঝায়, কন্ট্রোল যে বলতে যা বোঝায় সেটি কিন্তু আসেনি। এমনকি আমরা গতকালকেও খবরে দেখেছি যে লেবাননের যুদ্ধ মানে ইরান এর সাথে সমঝোতা স্মারক সইয়ের পরে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে যে হামলাটি করা হয়েছে, মানে অনেকগুলো হামলা চালানো হয়েছে, সেখানেও মানে হিজবুল্লাহ যে পাল্টা হামলা চালিয়েছে সেখানেও ৪ জন ইসরায়েলি সেনার মৃত্যু ঘটেছে। অর্থাৎ মানে হিজবুল্লাহকে পুরো নিষ্ক্রিয় করে দেওয়া বা হামাসকে পুরো নিষ্ক্রিয় করে দেওয়া বা নিরস্ত্র করা, এই যে মানে অভীষ্ট লক্ষ্য নেতানিয়াহু বারবার করে সামনে এনেছেন সেটি কিন্তু অর্জন হয়নি। তো এটিকেও মানে ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এর বাইরে আরো একটি বিষয় আসছে যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সরি যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত যে পরোয়ানা জারি করেছে, তো সেটি সে অস্বীকার করেছে এবং সারা বিশ্বেই ইসরায়েলকে পুরো বিচ্ছিন্ন করে ফেলা যে নৃশংস হামলা গাজায় চালানো হচ্ছে এর মাধ্যমে যে মানে বিচ্ছিন্ন করে ফেলা, সেই কাজটি কিন্তু নেতানিয়াহুর মাধ্যমে হয়েছে। আজকে আমরা একটা খবর দেখেছি যে নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার থেকে বিদায় নিক, রাজনীতির মাঠ থেকে বিদায় নিক, এটি কিন্তু বেশিরভাগ ইসরায়েলিরা চান। মানে একটা জনমত জরিপে অর্থাৎ এটা বলা হচ্ছে যে মাত্র ৩৩% লিকুদ পার্টির সমর্থন তার পক্ষে রয়েছে। অর্থাৎ তার বিদায় চান ৫৯% ইসরায়েলি নাগরিক। অর্থাৎ আহ, ইয়েতে হচ্ছে যে সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর জরিপে এমন মনোভাবের কথা কিন্তু উঠে আসছে। তো জরিপে অংশ নেওয়া ৫৯% ইসরায়েলি মনে করেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। তো এটি তার জন্য এই জরিপটা একটা বড় ধাক্কা। তো মাত্র ৩৩% তার প্রতি মানে আস্থাশীল বা পরবর্তী নির্বাচনে অংশ নেওয়াকে সমর্থন করছেন। ৮% ইসরায়েলি বিষয়টি নিয়ে কোনো মতামত জানাননি। তো এই যে ৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়া নেতানিয়াহু ৯৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপরে মাঝখানে বিরতি নিয়ে মানে প্রায় ১০ বছরের বিরতি নিয়ে ২০০৯ সালে আবার ইসরায়েলের সরকার প্রধান হন। ২০২১ সাল পর্যন্ত টানা সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মাঝখানে অল্প কিছুদিনের বিরতি দেওয়ার পরে ২০২২ সালে আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নেতানিয়াহু। তো সেই থেকে তিনি সরকার প্রধান হিসেবে আছেন। তো এর আগেই নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল এবং সেখানেও মানে নেতানিয়াহুর মানে পরিসমাপ্তি হয়ে যেতে পারত রাজনৈতিক। তবে মানে এই একদিকে গাজা সংকট, গাজার
অভিযান এবং লেবাননের অভিযান, তারপরে ইরানের যুদ্ধ। তো এইগুলোই জরুরি অবস্থা জারি করে বিরোধীদের হচ্ছে সমর্থন নিয়ে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারকে প্রলম্বিত করতে সমর্থ হয়েছেন। তো এই পর্যায়ে এসে যুদ্ধ যদি থেমেই যায় এবং মানে যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্কের অবনতি, তো সেখান থেকে তার মানে সরকারের ভেতরে এবং দেশের ভেতরে যে রাজনৈতিক সংকট, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কিছু পূর্বাভাসে বলা হচ্ছে যে তিনি মানে তার এই মানে সরকার প্রধান থেকে সরে যাওয়া বা নির্বাচনে হেরে যাওয়া তাকে জেলেও নিক্ষিপ্ত করতে পারে, জেলেও যেতে হতে পারে। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, এই সমস্ত অভিযোগ কিন্তু বিরোধীরা যদি মানে রাজনৈতিকভাবে জিতে যায়, তাহলে তার পক্ষে আসলে রাজনৈতিক ক্যারিয়ারকে আরো এত মানে কর্তৃত্বপরায়ণ অবস্থান ধরে রাখাটা অত্যন্ত কঠিন হবে। ফলে ইরান যুদ্ধের পরিসমাপ্তি বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একজন যুদ্ধবাজ দখলদার নেতার মানে রাজনৈতিক ক্যারিয়ারের পরিসমাপ্তি বা চ্যাপ্টার ক্লোজ হওয়ার একটা ঝুঁকি তৈরি করেছে, একথা বলা যায়।